অমিত শাহ, নরেন্দ্র দামোদর দাস, যারা রাজনৈতিকভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসে, এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয়, বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসে সাহিত্যের জন্য কবিগুরুর অবদান আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়লো না। পুরুলিয়াতে যার বাড়িতে রেড হয়েছে দাদা একসময় দাবুকে দেখুন, ভোট যত এগিয়ে আসছে এই জমানের সেন্ট্রাল এজেন্সি তৎপরতা বাড়ছে, তবে আমি একটা আশার আলো কিছু দেখতে পাই না। কারণ আমি দেখলাম 4.5 বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল, যারা পোস্টপোল ভায়োলেন্স করলো, যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো, সেই মামলা এখন কত দূরে। আর ইতিপূর্বে বিভিন্ন চাকরি বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে। সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর, যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না। আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে, আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন, ওদের ক্ষমতা নাই বুথস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে। এটা ঘুরে ফিরে না কোনো ঘাট হয়ে ঢোকাট হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায়। সেই ঘাটে কি সিবিআই ইডি এসে তদন্ত করবে? এটা আমার প্রশ্ন। আমাকাই এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে, বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে, এর বাইরে কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না। যদি হয়তো ওয়েল অ্যান্ড গুড। পরীক্ষা দেখা গেছে ভিন রাজ্যে বিভিন্ন চাকরি প্রার্থী তারা এসেছে, তো বিষয়টা অন্যরকম হয়ে গেছে, এখানেই চাকরি গেলে ভিন রাজ্যে পরীক্ষা। দেখুন, ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই, কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না, ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে যখন ভিন্ন রাজ্য থেকে আসছে, যেহেতু এখানে বাঙালিদের জন্য, বাংলার মানুষের জন্য রিজার্ভ নাই, ফলে সেখানে একটা বিতর্ক থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে 80% সিট কি 90% সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে। অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে, সেটা এখনই আমি বিরোধিতা করতে পারবো না, কারণ সেই প্রভিশন আমাদের নাই। কিন্তু সংরক্ষণ হওয়া দরকার পশ্চিমবাংলার নাগরিকের জন্য। কিন্তু যারা দ্বিতীয়বার পরীক্ষায় বসছেন, অলরেডি তারা 8 বছর 10 বছর চাকরি করে নিলে, তাদের কথা আমরা একবারও ভাবছি না। রাজ্য সরকার তার অপদার্থতা, ব্যর্থতা ঢাকার জন্য সকলকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করলো। জানি না এটা কত স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে। আরেকটা হচ্ছে যে ফুলপুরা শরীফে একটা ফাটল দেখা গেছে, আব্বাস সিদ্দিকের পরে কাসেম বলছেন যে কি করছেন নওশাদ সিদ্দিকী, আমি মমতা অভিষেকের দল। দেখুন, ওটা আমার ভাইজান, আবার উনি আবার উল্টো দিকে তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি রাজনৈতিক স্ট্যান্ডার্ড থাকবে। রাজনীতি করছে বলে মানে ফাটল ধরে গেছে, আলাদা আলাদা আমাদের বাড়ি থেকে যদি রাজনীতি করে ফাটল ধরে গেছে, এটা বলা ভুল হবে। ফুলপুরা শরীফের জায়গায় আছে, ফুলপুরা শরীফের পীর সাহেব পীরজাদা মিলিয়ে প্রায় 70-এর অধিক আছে। আমরা যদি 3-4 জন রাজনীতি করি, তার জন্য ফুলপুরা শরীফ ফাটল ধরে যাবে, এটা যারা বলছে এটা আমার মনে হয় সঠিক তারা বলছে না। হরিদেবপুরে গত পরশুদিন আবার একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে। অন্যতম একজন অভিযুক্ত দুদিনের মধ্যে, সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী, শুধু নয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা। এগুলো তো এরাই করবে, যেখানে অন্যায়, অনৈতিক, দুর্নীতি যেখানেই হচ্ছে, দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে। আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে, সেখানে দেখবেন অন্যায়, দুর্নীতি, হিংসা হবেই। তো এখন খোঁজ নিয়ে দেখো শাসক দল তাকে নিয়ে কি বলছে, হয়তো তখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয়, ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু অন্যায় যেটা হচ্ছে, যারা অন্যায় করেছে শাস্তি পাক, এ কথা জোর গলায় তারা বলতে পারে না। কারণ যদি এ কথা জোর গলায় বলে, তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে, তাদেরকে দেখবেন জেলের মধ্যে রাখতে হবে। কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত, কেউ দুর্নীতির সাথে যুক্ত, মানে এরা এক একটা রত্ন। আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকেই সামনের সারিতে নিয়ে আসে। যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন, তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না। ঠিক আছে, উত্তরবঙ্গে চলতে বছরে 3 নম্বর বার মুখ্যমন্ত্রী যাচ্ছে, এটা কি বিজেপির শক্ত ঘাঁটি, নাকি কোন ভয়ে বারবার যেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? ধর, মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না, তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন। তবে মুখ্যমন্ত্রী যে প্রমিসগুলো করে ক্ষমতায় এসেছিলেন 2011-এর আগে, যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন, সেগুলো কটা বাস্তবায়ন করছে, এটা আমরা চাইবো। উত্তরবঙ্গে যাচ্ছেন, চা শ্রমিকদের বঞ্চনের কথা তিনি মুখে বলছেন না। একটা চা শ্রমিক মাত্র 250 টাকা প্রত্যেক দিন তার মজুরি পায়।
স্কিল লেবার, চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে। 450 টাকা পশ্চিমবাংলায় যাও, আমি মনে করি এটা কম, অনেক কম। মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য 450 টাকা। আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার আমরা উত্তরবঙ্গে গেলে, উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি, চা শ্রমিক হিসাবে, চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না। প্রায় 2016 থেকে 2024 প্রায় 15 থেকে 16 বার ত্রিপাক্ষিক মিটিং হয়েছে, কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি। শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না। চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে, ঠিক জানুন বাইরে থাকার টোঙের মতো হয়েছে। এইগুলো নিয়ে একটু চর্চা হয় না, শুধুমাত্র তাদের কাছে যায়, তাদের সাথে একটু কথাবার্তা বলে, আবার চলে আসে। এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না। আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল, এই 2026-এর ইলেকশন আসছে, এই দুটো শক্তিকে পরাস্ত করবে। অমিত শাহ, নরেন্দ্র দামোদর দাস, সৈকত মাথা ছড়া, আর যারা রাজনৈতিক ভাবে যেটা আছে তাদের সাথে কবিগুরুকে এক লাইনে বসিয়ে দিচ্ছে। এরা জানে না যে কবিগুরুর অবদান শুধু বাংলায় নয়, বাংলাদেশ সারা পৃথিবীর ইতিহাসের জন্য, পৃথিবীর সাহিত্যের জন্য কবিগুরুর অবদান। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়লো না। কিছুদিন আগে দেখেছিলাম বিজেপির একটা মিছিল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ছিল। আর আজকে আমাদের গতকালকে দেখলাম আমরা আমাদের এই সোনার বাংলায়, এই আমাদের সম্প্রীতির বাংলায় কবিগুরু রবি ঠাকুরের বাংলাতেই রবি ঠাকুরের ছবি তারা জ্বালাচ্ছে। আমি আশা করব প্রশাসন সুমোটো করবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয় নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে যে জনবিন্যাস বদলাচ্ছে, ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দেখুন, অনুপ্রবেশ নিয়ে যদি প্রশ্ন করা হয়, সর্বপ্রথম তো তাহলে RSS এর যারা চিফ আছেন বা যারা দায়িত্বশীল যারা আছে, তাদেরকে অমিত শাহকে প্রশ্ন করে দিল না? অমিত শাহজির ব্যর্থতা বলবে, কারণ আমরা জানি দেশের সীমান্ত পাহারা দেওয়ার যারা দায়িত্ব আছে, সেই দায়িত্ব যারা সামনে যে দপ্তর সেটা হচ্ছে সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। সেন্ট্রাল হোম মিনিস্ট্রি যখন সামলাচ্ছেন অমিত শাহজি, তাহলে বকলমে RSS এর পক্ষ থেকে অমিত শাহজিকে প্রশ্ন সম্মুখীন করে দিল, কি দেখতে হবে সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরাও তো চাই অবৈধ নাগরিক যদি কেউ থেকে থাকে, তার দেশের আইনে যেটা আছে, ফরেনার্স অ্যাক্ট যেটা আছে, সেটা দিয়ে ট্রিটমেন্ট হোক, ট্রিট হোক। কিন্তু অনুপ্রবেশের নাম করে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় না হয়, সেটা আমি চাইবো পশ্চিমবাংলার মানুষ নেতাদের মুখে যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য হয়, তাহলে সাধারণ কর্মী যারা আছে তারা তো অ্যাসিড মেরে দেবে। বিজেপি নেতারা অনেক ফুল বকছে। আব্দুর রহিম বক্সি সাহেবদের দল এখন শাসন কার্যে আছে। কিভাবে শুভেন্দু অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাফিডেভিট দিচ্ছে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে, সেখানে 1.5 কোটি শুধু পশ্চিমবাংলায় কি করে থাকে, চরম অনৈতিক কথা বলছে। কিন্তু এই কথার জবাব অফিসিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না। ওই কিছু আব্দুর রহিম বক্সি, কোনো জায়গায় শওকত মোল্লা, কোনো জায়গায় জাহাঙ্গীর খান, কোনো জায়গায় কাজল শেখদেরকে দিয়ে উত্তর দিয়ে যাচ্ছে, মানে বাইনারি পলিটিক্সটাকে আরো ভালো করে তৈরি করছে। আব্দুর রহিম বক্সি সাহেবের কাজ হতো, যখন বলেছিল ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে ছুড়ে রাস্তায় ফেলে দেবো, বার করে দেবো, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা। দুর্ভাগ্য আমাদের, আইনত ব্যবস্থা গ্রহণ করতে হয়তো অনেকে চাইলেও তৃণমূলের সুপ্রিমো এটাকে আটকে দিয়েছে। এই যে আব্দুর রহিম বক্সি সাহেব যে কথা বলেছেন, আমি মনে করি চরম অসংসদীয়, অগণতান্ত্রিক কথা। এই কথাকে কোনোদিন মান্যতা দেওয়া যায় না। তৃণমূল কংগ্রেস এই ধরনের কথা লাগাম দেওয়ার চেষ্টা করুক, তার সুপ্রিমো এটা আশা করবো।